সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এর ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসটি মূলত ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমরা আজকে আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অর্থাৎ ব্যবস্থাপনা অংশের সর্বশেষ অধ্যায় অর্থাৎ 10ম অধ্যায় নিয়ন্ত্রণ নামক এই অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা জেনেছো যে শিক্ষা বোর্ড কর্তৃক একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আমি গত কয়েকটি ক্লাসেও বলেছি যে আমরা এখন যে আলোচনাটি করছি মূলত সেই সংক্ষিপ্ত সিলেবাসের সুনির্দিষ্ট টপিকসগুলো নিয়েই আমি ক্লাসগুলো পরিচালনা করছি। তো সেই অনুযায়ী আমাদের বিগত ক্লাসে ঘোষণা ছিল আমরা আজকে আলোচনা করব ব্যবস্থাপনার সর্বশেষ কাজ অর্থাৎ নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণ নামক যে অধ্যায়টি আছে এটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনা পত্রের একেবারেই সর্বশেষ অধ্যায়। তো এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব বা আজকের পাঠ হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং কি এবং নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং এর বৈশিষ্ট্যগুলি কি কি। এটি হচ্ছে আমাদের আজকের পাঠ। আর এই পাঠ থেকে তোমরা যা শিখবে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে এবং সেটা ব্যাখ্যা করতে পারবে। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে এবং এই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে। এটি হচ্ছে শিখন ফল মূলত। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ব্যবস্থাপনার যে 7টি কাজ আছে, মৌলিক কাজ, সেগুলো হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠিত করা, কর্মী সংস্থান করা, কর্মীদেরকে নির্দেশনা দান করা, কর্মীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, কর্মীদেরকে প্রেরণা দেওয়া এবং সর্বোপরি নিয়ন্ত্রণের কাজ করা। ব্যবস্থাপনার এই কাজগুলো শুরু হয় পরিকল্পনা দিয়ে আর শেষ হয় নিয়ন্ত্রণ দিয়ে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এইভাবে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কাজগুলো চলতে থাকে। আর নিয়ন্ত্রণটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সর্বশেষ কাজ। এখন প্রশ্ন হলো নিয়ন্ত্রণটা কি? একেবারে সহজ কথা যদি বলি আমরা, নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা তা দেখা। যদি না চলে, কেন চলছে না, এই কেনর কারণ খুঁজে বের করা এবং চিহ্নিত কারণগুলো সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা, প্রক্রিয়াটাই হচ্ছে নিয়ন্ত্রণ। আবার আরেকভাবে যদি বলি, প্রণীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত মান অনুযায়ী সবকিছু চলছে কিনা তা দেখা এবং কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটলে সেখানে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই বলে থাকি যে প্রত্যেকটি বিষয়ের বাংলাতে একটা ধারণা জানার সঙ্গে সঙ্গে এটির ইংলিশে একটা সিম্পল সংজ্ঞা তোমরা জেনে রাখবে। তাই আমি প্রত্যেকটি টপিকেই
চেষ্টা করি তোমার বাংলা সাধারণ আলোচনার পাশাপাশি একটি ইংলিশ সংজ্ঞা তোমাদের বলার জন্য, যাতে করে একটা সিম্পল সংজ্ঞা তুমি জেনে রাখতে পারো এবং এটি তোমার কাজ দেবে, এটি তোমার চাকরি জীবনে কাজ দেবে। ইন্টারভিউ দিতে গেলে তোমাকে হয়তো জিজ্ঞাসা করলো নিয়ন্ত্রণটা কি, তুমি সেটা বলতে পারলে, কিন্তু যদি বলা হয় নিয়ন্ত্রণের একটা সিম্পল ইংলিশ সংজ্ঞা দিন তো দেখি, কিন্তু যদি সেটা তোমার কাছে থাকে তুমি একটা সংজ্ঞা দিয়েই তুমি মোটামুটি সেই পরিস্থিতিটা তুমি ফেস করতে পারবে। আর এখনকার যুগ তো হলো ইংলিশের যুগ। সো আমাদের এটি হচ্ছে একটা সুযোগ যে আমরা প্রত্যেকটা টপিকের যদি একটা ইংলিশ সংজ্ঞা আমরা সিম্পলি জেনে রাখি, তাহলে আমাদের ইংরেজি জানার ক্ষেত্রেও বা ইংরেজি শেখার ক্ষেত্রেও আমরা কিছু কিছু আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো সেই হিসেবে আজকেও একটা ইংলিশ সংজ্ঞার কথা বলবো। আর এই সংজ্ঞাটি দিয়েছেন সিম্পল, অনেকগুলো সংজ্ঞা আছে, আমি তার মধ্যে থেকে আমি একদম সিম্পল সংজ্ঞাটা বেছে নিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা মুখস্থ রাখতে সহজ হয়। তো চলো দেখি আজকে সেই সংজ্ঞাটা। স্টোনার, ফ্রিম্যান অ্যান্ড গিলবার্ট এর মতে কন্ট্রোলিং ইজ দ্য প্রসেস অফ এনশিওরিং অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস কনফার্ম টু প্ল্যান্ড অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই ইংরেজি সংজ্ঞাটির অর্থ হচ্ছে পরিকল্পিত কার্যাবলীর সাথে প্রকৃত কার্যফল নিশ্চিত করার প্রক্রিয়াই হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ ও যে আমরা সংজ্ঞায় বলেছিলাম প্রণীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা এবং প্রতিষ্ঠিত মান অনুযায়ী সব চলছে কিনা, ঠিক এই সংজ্ঞার মধ্যে সে কথাটি আছে যে প্রকৃত কার্যফল তুলনা করতে হবে। কার সঙ্গে তুলনা করতে হবে? পরিকল্পিত কার্যাবলীর সাথে। অর্থাৎ আমরা পরিকল্পনায় যা আকাঙ্ক্ষা করেছি কি হবে, আমাদের কি হওয়া উচিত, সেটি হচ্ছে কিনা আমরা আমাদের চূড়ান্ত কার্যফলটা পরিমাপ করে এটার সঙ্গে আমরা যখন তুলনা করব বা নিশ্চিত হব, এটাই হচ্ছে মূলত নিয়ন্ত্রণ। তো আশা করি নিয়ন্ত্রণ সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমরা লাভ করতে পেরেছ। তো এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয় আরেকটি টপিক, সেটি হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যসমূহ, ইংলিশ টার্মটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ট্রোলিং। বৈশিষ্ট্য হলো এমন কতগুলো বিষয় যা দ্বারা কোনো বিষয়কে বা বস্তুকে চিহ্নিত করা যায়, আমরা চিনতে পারি। হ্যাঁ, তো তেমনি প্রত্যেকটা জিনিসের মতো বা বিষয়ের মতো নিয়ন্ত্রণেরও কিন্তু কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো চলো আমরা এক এক করে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এক নম্বর হচ্ছে শেষ পর্যায়ের কাজ, ফাংশন অফ দ্য লাস্ট স্টেজ। অর্থাৎ এই কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের একেবারে শেষ পর্যায়ের কাজ। আমাদের বলতে কার? ব্যবস্থাপনার। ব্যবস্থাপনার কাজ শুরু হয় কি দিয়ে? পরিকল্পনা দিয়ে, এবং শেষ হয় নিয়ন্ত্রণ দিয়ে। সুতরাং নিয়ন্ত্রণটা হচ্ছে একেবারে ফাংশনস অফ দ্য লাস্ট স্টেজ, একেবারে সর্বশেষের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই নিয়ন্ত্রণটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায়ের কাজ। দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনার সাথে সম্পৃক্ততা, ইনভলভড উইথ প্ল্যানিং। আমরা আগে সংজ্ঞার মধ্যে বলেছিলাম পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক পথে চলছে কিনা, তাহলে এতেই বোঝা যাচ্ছে যে নিয়ন্ত্রণটা হচ্ছে একেবারেই পরিকল্পনার সাথে সম্পৃক্ততা। অর্থাৎ পরিকল্পনাটা হচ্ছে আমরা কি চাচ্ছি, আমাদের কি হওয়া উচিত, এই বিষয়গুলো আগেভাগে চিন্তা করে রাখা। অর্থাৎ সেখানে আমরা একটা ফল প্রত্যাশা করি। পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করলে আমরা পরিকল্পনা থেকে যে কোনো একটা ফল প্রত্যাশা করি। এই প্রত্যাশিত ফলটি হচ্ছে কিনা, এটি কিন্তু দেখা হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। সুতরাং নিয়ন্ত্রণটা হচ্ছে একেবারেই পরিকল্পনার সাথে সম্পৃক্ত, ইনভলভমেন্ট উইথ প্ল্যানিং। 3 নম্বর হচ্ছে উদ্দেশ্যমুখিতা, অবজেক্টিভিলিটি। উদ্দেশ্যমুখিতা হচ্ছে কি? উদ্দেশ্যমুখিতা হচ্ছে অর্থাৎ ব্যবস্থাপনার সব কাজগুলো কিন্তু পরিচালিত হয় কিন্তু নির্দিষ্ট একটা উদ্দেশ্যের দিকে।
নির্দিষ্ট একটা উদ্দেশ্য অর্জনের জন্য। তাহলে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিন্তু সেই উদ্দেশ্য অর্জিত হচ্ছে কিনা বা হতে সহযোগিতা দেওয়া বা ওই উদ্দেশ্য অর্জন করার জন্য কিন্তু নিয়ন্ত্রণ কাজ করে। সুতরাং নিয়ন্ত্রণের কাজ কিন্তু উদ্দেশ্যমুখিতার সাথে সম্পৃক্ত, অর্থাৎ উদ্দেশ্যকে বিচ্ছিন্ন করে বা উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু কখনো নিয়ন্ত্রণের কাজ সম্পাদিত হয় না। তাইলে উদ্দেশ্যের সঙ্গে কিন্তু প্রতিষ্ঠানের বা কাজের উদ্দেশ্যের সঙ্গে কিন্তু নিয়ন্ত্রণ একাকার হয়ে কিন্তু চলতে হয়। তারপরে 4 নম্বর আছে সহজবোধ্যতা, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। এটাকে ইজি আন্ডারস্ট্যান্ডেবিলিটিও বলা যেতে পারে, মানে সহজে যা বোঝা যায়, সহজবোধ্যতা। অর্থাৎ নিয়ন্ত্রণটি এমন হওয়া উচিত যাতে করে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা সাবঅর্ডিনেটরা বা অধস্তনরা খুব সহজেই কিন্তু অনুধাবন করতে পারে বা বুঝতে পারে। আর এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা যদি তাদের কাছে সহজবোধ্য হয় তাহলে কিন্তু তারা খুব সহজে কিন্তু কার্য সম্পাদন করে তারা তাদের উদ্দেশ্যের দিকে পরিচালিত হতে পারে। তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ হতে হবে সহজবোধ্য। তারপরে 5 নম্বর আছে সময় উপযোগিতা, টাইমলিনেস। অর্থাৎ পরিকল্পনা কিন্তু সময় মতো করতে হবে। ইংলিশে একটা কথা আছে, এ স্টিচ ইন টাইম সেভ 9, অর্থাৎ সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়। অর্থাৎ সময় মতো ফোঁড় না দিয়ে অসময়ে 1000 ফোঁড় দিলেও সেটা কিন্তু কার্যকরী হয় না। সুতরাং সময়ের কাজ সময়ে করতে হবে, নিয়ন্ত্রণটা সব সময় করতে হবে, একেবারে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে হবে এবং যথাসময়ে করতে হবে। এখানে সময় উপযোগিতা বলতে এখানে যথাসময়ে করাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটি কাজ, ধরো আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটি কাজ সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টায় শেষ হবে, তাহলে এই যে শুরুর আগে আমরা যে পরিকল্পনা করলাম বিকেল 4টার সময় আমরা এই ফলটা প্রত্যাশা করি, এখন এর মধ্যে যে যারা কাজ করবে তাদের কাজকে যদি আমরা মাঝে মধ্যে তদারক না করি এবং এই যেমন ধরো এটাকে এই 8 ঘন্টার সময়কে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 2 ঘন্টা পর পর যদি কাজের যদি আমরা ফল পরিমাপ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের যথাসময়ে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত ফলটা অর্জন করতে পারবো কিনা। তাহলে এই 2 ঘন্টা পর পর যদি আমরা এটাকে আমরা এটাকে যদি দেখাশোনা করি তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো বেরিয়ে আসবে এবং আমরা তাৎক্ষণিক আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই সময়ের কাজ সময়ে করাটাই হচ্ছে টাইমলিনেস বা সময় উপযোগিতা। তাহলে যথাসময়ে কিন্তু পরিকল্পনাটা করতে হবে, যে আমি সারাদিন সকাল 8টায় কাজ শুরু হলো আর সারাদিন কোনো খোঁজ খবর নিলাম না, বিকেল 3:30টার সময় যদি আমি দেখি যে কাজটি 4টার সময় আমার কাঙ্ক্ষিত ফল আসবে না, ওই সময় কিন্তু নিয়ন্ত্রণ করে আর কোনো ফল পাওয়া যাবে না। তাহলে সময়ের কাজ অবশ্যই সময়ে করতে হবে, তার মানে নিয়ন্ত্রণ সময় মতো করতে হবে। 6 নম্বর হচ্ছে ব্যাপকতা। এটার ইংলিশ টার্মটা হচ্ছে পারভাসিভনেস। ব্যাপক অর্থাৎ একদম প্রতিষ্ঠানব্যাপী, অর্থাৎ কাজের একেবারে A to Z, আদ্যপান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু নিয়ন্ত্রণহীন থাকবে না। নিয়ন্ত্রণ প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরে, প্রত্যেক সময়ে, প্রত্যেক মুহূর্তে থাকতে হবে। না হলে এই কোথাও নিয়ন্ত্রণ আছে কোথাও নিয়ন্ত্রণ নাই তাতে কিন্তু হবে না, তাহলে কিন্তু কাজটা কিন্তু সঠিকভাবে হবে না। নিয়ন্ত্রণ সর্বত্র ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর 7 নম্বর আছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। নিয়ন্ত্রণ সবসময় নমনীয়তার বৈশিষ্ট্যপূর্ণ। নমনীয়তাটা কি? নমনীয়তাটা হচ্ছে অর্থাৎ কোনো কিছু একদম স্থির না রেখে এটাকে পরিবর্তন করা, পরিবর্তনশীলতা যেটাকে বলা হয়। অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি এই পদ্ধতিতে কাজটা করব বা আমি এই রাস্তায় আমি আমার গন্তব্যে পৌঁছবো, আমি একটি রাস্তাকে ঠিক করলাম, কিন্তু ওই রাস্তা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে তো আমাকে এই রাস্তা বাদ দিয়ে, যেহেতু আমি আর কোনো
পরিবর্তন করতে চাচ্ছি না সিদ্ধান্ত, তাহলে আমাকে ওখান থেকে ব্যাক করতে হবে। তাহলে অবশ্যই আমাকে নমনীয় হতে হবে। একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তায় যাওয়ার আমাকে প্ল্যান করে রাখতে হবে। এই যে সিদ্ধান্তের পরিবর্তন হওয়া, এটাই হচ্ছে নমনীয়তা। প্রতিষ্ঠানের মাঝে মধ্যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত নমনীয়তা। এই নমনীয়তার গুণটা বা বৈশিষ্ট্যটাও কিন্তু পরিকল্পনার মধ্যে থাকতে হবে। এরপর আছে 8 নম্বর, আদর্শ মান নির্ভরতা, ডিপেন্ডস অন স্ট্যান্ডার্ড। অর্থাৎ নিয়ন্ত্রণের একটা আদর্শ মান থাকবে। আদর্শ মান বলতে মানে আমরা একটা কাজের কি ফল পেতে চাই, কতটুকু পেতে চাই, মানে যতটুকু পরিমাণ ফল পেতে চাই এই ততটুকু পরিমাণই হচ্ছে আদর্শ মান। অর্থাৎ এত ঘন্টায় এই পরিমাণ আমরা ফল পেতে চাই, এই যে এত ঘন্টায় এই পরিমাণ ফল, এটাই হচ্ছে আদর্শ মান। কন্ট্রোলিংটা বা নিয়ন্ত্রণটা হবে সম্পূর্ণরূপে আদর্শ মান নির্ভর। অর্থাৎ দেখতে হবে, যেমন ওই পেছনের উদাহরণটা আবার দিই, সকাল 8টায় শুরু হবে একটি কাজ, শেষ হবে বিকেল 4টায়। এই যে 8 ঘন্টার সময় কাজ হবে, এই 8 ঘন্টার সময় থেকে আমরা কি পেতে চাই? ধরে নিলাম আমাদের 10টি মেশিনে 10 জন মেশিনম্যান কাজ করে। সকাল 8টায় এই কাজ শুরু হবে, উৎপাদনের কাজ, এবং বিকেল 4টায় উৎপাদনের কাজ শেষ হবে। আমরা এই 8 ঘন্টায় আমরা 1000 ইউনিট পণ্য এই 10টা মেশিন থেকে চাই যে 1000 ইউনিট পণ্য উৎপাদন হবে। এই যে 8 ঘন্টায় 10টি মেশিনে 1000 ইউনিট পণ্য উৎপাদন হবে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড বা আদর্শ মান। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই আদর্শ মান অনুযায়ী আমাদের কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এটাই আমাদের দেখাটাই, বা দেখতে গিয়ে কোনো ব্যত্যয় ঘটলে সেটাকে আমরা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। তারপরে আছে মিতব্যয়িতা, ইকোনমি। মিতব্যয়িতা হচ্ছে মানে হিসেব করে চলা, অর্থাৎ অপচয় না করা, কৃপণতা না করা। নিয়ন্ত্রণ সবসময় মিতব্যয়ী হতে হয়। এখন নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি প্রতিষ্ঠানের ব্যয় যদি বেড়ে যায়, কোনো প্রতিষ্ঠান এটা করে থাকে যে নিয়ন্ত্রণ করতে গেলে নিয়ন্ত্রণের পিছনে কিন্তু অনেক ব্যয় করে ফেলে। এই নিয়ন্ত্রণের পিছনে এত বেশি যদি ব্যয় করে ফেলা হয়, তাহলে কিন্তু নিয়ন্ত্রণটা বেশি ব্যয়বহুল হবে, কিন্তু তখন প্রতিষ্ঠান তার কিন্তু কাঙ্ক্ষিত মুনাফা কিন্তু অর্জন করতে পারবে না। এবার সর্বশেষ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, কারেক্টিভ মেজার্স। অর্থাৎ কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, কাজ চলাকালীন সময়ে মাঝে মধ্যে এটা পরিমাপ করতে হবে যে এই এত সময়ের মধ্যে আমার কতটুকু কাজ হওয়ার কথা, কি ফল পাওয়ার কথা, আমি ততটুকু কাজ হচ্ছে কিনা, আমি সেই ফল পাচ্ছি কিনা, এবং যদি না পেয়ে থাকি কেন পাচ্ছি না, ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা, এবং প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলোকে সলিউশনের বা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে নিয়ন্ত্রণের সর্বশেষ কাজ কিন্তু। তো এই 10টি বৈশিষ্ট্য, বা অন্যান্য বইতে কিন্তু আরো বেশিও আছে বৈশিষ্ট্য, আমি খুব গুরুত্বপূর্ণ 10টি বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম এখানে। যদি এই 10টি বৈশিষ্ট্য কোনো একটি পরিকল্পনার মধ্যে থাকে, বা এই বৈশিষ্ট্যগুলো যদি সফলভাবে সম্পাদন করা হয়, যদি কাজ করা হয়, কাজগুলো যদি যথাযথভাবে করা হয়, তাহলে অবশ্যই সেটি হবে একটি অত্যন্ত মানসম্পন্ন নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলিং। তো আমরা আজকে এই পর্যায়ে আমরা ক্লাস শেষ করতে চাই, আমরা আর ক্লাসকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই নিয়ন্ত্রণের অধ্যায় থেকে আমরা নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করব। আশা করি সেই ক্লাসটি মিস করবে না। তো আজ আর নয়, কথা হবে আগামী ক্লাসে, দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।